উদ্দীপকের আলোকে আমরা কিছু প্রশ্ন তুলে যে প্রতি হালি ডিমের দাম 28 টাকা থেকে 36 টাকা হওয়ায় করিম সাহেব 5 হালি পরিবর্তে কয় হালি হচ্ছে 5 হালি পরিবর্তে সে 10 হালি বিক্রি করতে রাজি থাকে। 5 হালি পরিবর্তে 10 হালি বিক্রি করতে রাজি থাকে, কিন্তু হাসান সাহেব 10 হালি পরিবর্তে 5 হালি ক্রয় করতে রাজি থাকে। সে আগে কিন্তু 10 হালি, এখন কিনে 5 হালি। তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো? আমরা দেখলাম, আচ্ছা আমরা যদি দেখলাম ছকের মাধ্যমে ব্যাপারটাকে নিয়ে আসি পুরোপুরি। পি কিউ, কিউ হচ্ছে কোয়ান্টিটি, পি হচ্ছে প্রাইস। প্রাইস কত ছিল প্রথমে? প্রাইস প্রথমে ছিল 28 টাকা, 28 থেকে প্রাইস হলো 36 টাকা। এখানে কোয়ান্টিটি তোমার প্রথমে ছিল কত? কোয়ান্টিটি ছিল চাহিদা হচ্ছে হাসান সাহেবের, সে প্রথমে নিত 10 সালে, দাম বাড়ায় সে নিচ্ছে হচ্ছে কত হালি? তোমার এইখানে 5 সালে। এখান থেকে বলছে চাহিদার স্থিতিস্থাপকতা কত? চাহিদার স্থিতিস্থাপকতাকে প্রকাশ করে ইলাস্টিসিটি অফ ডিমান্ড বা ইডি। ইডির সূত্রটা হচ্ছে কি? ডেল্টা কিউ মানে পরিমাণ ডিভাইডেড বাই ডেল্টা পি, দামের পরিমাণ গুণ পি ভাগ কিউ। এখান থেকে আমরা মানগুলো নিতে পারি। আমরা জানি ডেল্টা কিউ, ডেল্টা মানে হচ্ছে পরিবর্তন। আর পরিবর্তন মানে কি? যেমন তোমাকে যদি বলা হয় যে তোমার বয়সের কি পরিবর্তন হয়েছে 10 বছর আগের সাথে, তুমি কি করবা? তোমার 10 বছর আগের বয়সটাকে বর্তমান বয়স থেকে, তোমাকে যদি বলা হলো যে 2024 মানে বর্তমান 2025, এই 2025 সালে এসে 2024 সালের সাথে এখানে দামের কি পরিবর্তন বা যে কোনো একটা এইজের কি পরিবর্তন, তুমি কি করবা? শেষ মানটা থেকে আগের যে কোনো মান বিয়োগ করে দেবা। তুমি কতটুকু মোটা হয়েছে, তুমি কতটুকু চিকন হয়েছে, এটা কিভাবে চেঞ্জ করো তুমি, মানে এটা কিভাবে তুমি হিসাব করো? বর্তমানে তোমার ওজন থেকে আগের ওজনটা তুমি বিয়োগ করো, সবকিছু সেম। তো পরিবর্তনটা কিভাবে বিয়োগ করব? শেষ মান থেকে আমরা আগের মান বা আদি মান বিয়োগ করি। তাহলে ডেল্টা কিউ, ডেল্টা কিউ আমরা কিভাবে বের করব? এই যে এখানে আছে তোমার কিউ, কিউ কত? কিউ হচ্ছে প্রথম মান, প্রথম মান হচ্ছে কত? 10। তাহলে ডেল্টা কিউ হচ্ছে কত? এখানে 5 আছে, 5 বিয়োগ 10 ইকুয়ালস টু -5। পি হচ্ছে কত? পি হয় প্রথম মানটা, তাহলে এখানে কত আছে? 28। তাহলে হচ্ছে ডেল্টা পি কত? ইকুয়ালস টু, যদি আমরা দেখি ডেল্টা পি হচ্ছে 36 বিয়োগ 28, তাহলে কত হবে? এখানে 6 আর 2 8, তাহলে এখানে আছে কত? -5, এখানে আছে 8। এটাকে যদি করি আমরা, তখন ডেল্টা কি হচ্ছে কত? ডেল্টা কি আমরা পাইছি -5, ডেল্টা পি কত পাইছি? 8, এবং পি এর মান কত পাইছি আমরা প্রাথমিকভাবে? পি হচ্ছে কত? 28 এবং কিউ হচ্ছে 10। এর যদি কর, এটা কাটে 1 লেখা যায়, এটা কাটে লেখা যায় কত? 2। এটাকে যদি তুমি করো, এটাকে তুমি করতে পারো কয়তে? 4 দিয়ে যদি কাটো, 4 দোকানা, প্রথমে 2 দিয়ে কাটলে 4, এখানে 2 দিয়ে কাটলে কত? উপরে হচ্ছে 14, এরপরেও হচ্ছে আবার 14 দোকান 8, আবার 2 দিয়ে চলে এখানে উপরে 7, নিচে 2, নিচে কত আসতেছে? 2 দোকানা 4, উপরে হচ্ছে 7। তুমি যদি 4 কে 7 দিয়ে করো, তাহলে 1 এর বেশি আসবে না, 4 অক্ষে 4, 1 দশমিক সামথিং আসবে। তাহলে এখানে কি বলছে যে এই ইলাস্টিসিটির মানটা কি 1 এর সমান নাকি ইলাস্টিসিটির মানটা 1 এর চেয়ে বড়? তাহলে এটা কি? এই যে 1 এর চেয়ে বড়, ইলাস্টিসিটির মানটা কি 1 এর চেয়ে বড়? এটা আমরা ম্যাথ করে করলাম, এটা দেখেই বোঝা যায়। কিভাবে দেখে বোঝা যায়? যদি দামের পরিবর্তন চাহিদার সাড়া দেয়, তাহলে বেশি সাড়া দেয়, দামের পরিবর্তন হচ্ছে, তাহলে সেটাকে কি বলে যে দামের যতটুকু পরিবর্তন হয়েছে তাতে চাহিদার পরিবর্তন যদি বেশি সাড়া দেয়, তখন এই ইলাস্টিসিটির মানটা 1 এর চেয়ে বেশি হয়। তাহলে এটা দেখে বোঝা যাচ্ছে যে 1 এর চেয়ে বেশি হবে। এরপরে যদি আমরা যাই যে কলম ও কালি পরস্পর কোন ধরনের দ্রব্য, আমরা জানি সম্পর্কিত দ্রব্য 2 প্রকার। সম্পর্কিত দ্রব্য কয় প্রকার? 2 প্রকার। একটা হচ্ছে পরিবর্তক, একটা হচ্ছে পরিপূরক। পরিবর্তক হচ্ছে তোর পরিবর্তে আর একজনকে, মানে কোনো কিছু পরিবর্তে একজনকে নেওয়া যাইতেছে, মানে এই কাজটা একজনের পরিবর্তে একজনের হয় বা পুরোপুরি হয়। যেমন তুমি পেন্সিলের পরিবর্তে কলম ব্যবহার করতে পারবা, বা হচ্ছে যেমন বাজারে টুথপেস্ট আছে অনেকগুলো, একটা পরিবর্তে পেপসোডেন্টের পরিবর্তে সেন্সোডেন্ট ব্যবহার করতে পারবা। এই কিন্তু পরিপূরক যাকে ছাড়া হয় না বা হবেই না, এরকম পরিপূরক কোনটা? যেমন তোমার কলম ও কালি, তুমি কালি ছাড়া কলম ব্যবহার করতে পারবা না, বা কলম ছাড়া কালির ভ্যালু নাই। তো একটা ছাড়া একটা যদি না হয়, তখন সেটাকে বলে আমরা পরিপূরক দ্রব্য।
এরপরে এখানে দেখো, এখানে একটা আমাদের উপযোগের সারণী দেওয়া আছে। এই সারণীর মধ্যে কিছু ঘর মিসিং আছে। তাহলে মোট উপযোগ আমরা জানি কিভাবে, মোট উপযোগ হচ্ছে কি ওই পর্যন্ত সমস্ত উপযোগের সমষ্টি। তাহলে মোট উপযোগ এই পর্যন্ত সমস্ত উপযোগ কত, 15 আর 7। এই পর্যন্ত সমস্ত প্রান্তিক উপযোগের সমষ্টি। প্রান্তিক উপযোগ কি, মানে এই এককটা খেয়ে অতটুকু উপযোগ পাইছি, এইটা খাওয়ার পর যতটুকু উপযোগ পাইছি, দুইটা খেয়ে প্রথমটায় 15 উপযোগ পাইছি, পরেরটা 7 পাইছি। তাহলে মোট উপযোগ আমার পেটে কত উপযোগ ঢুকছে, 15 আর 7, এতটুকু আমি কনজিউম করছি। তাহলে 15 আর 7 কত, 22। তাহলে এখানে হবে কত, 22। আর এইখানে কি দেওয়া হয়, এই পর্যন্ত খেয়ে যতগুলো আমি উপযোগ পাইছি, এই পাইতে পাইতে এই পর্যন্ত আমি যেটা পাইছি, এই ঘরটা বের করতে হলে কি পাবো, এই ঘর পর্যন্ত যতটুকু মোট উপযোগ ছিল আর এই ঘরে এসে মোট উপযোগ যা আছে সেটাতে বিয়োগ করলে পাবো। তাহলে 27 বিয়োগ 27, এই ঘরে মোট উপযোগ প্রান্তিক উপযোগ আসলে 0, কারণ এটা খেয়ে আসলে আমি কোনো উপযোগই পাইনি কনজিউম করে। তাহলে এখানে সূচিতে আমি কিভাবে পূরণ করব, সেই শূন্যস্থানে মোট উপযোগ কত, মোট উপযোগ হবে তোমার কত, মোট উপযোগ হবে হচ্ছে 22। তাহলে উত্তর 22। উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্ন উত্তর দাও। এবি রেখার স্থিতিস্থাপকতার মান কত, তুমি যদি দেখো এবি রেখাটা আসলে কি হয়েছে, এখানে কোয়ান্টিটি কি আমরা জানি অধীন চলক, স্বাধীন চলক হচ্ছে কি তোমার এখানে হচ্ছে আয় ব্যয় বা দাম, বা দামই ধরো, তুমি দেখো দামের কোনো পরিবর্তনই হয় নাই, দাম যে এ টাকা ছিল এ টাকাই ছিল, দামের পরিবর্তন ছাড়াই তোমার দেখো চাহিদা হুড় করে বেড়ে যাচ্ছে। তাহলে এরকম কোন ক্ষেত্রে হয়, যখন স্বাধীন চলকের পরিবর্তন ছাড়াই অধীন চলক ব্যাপক পরিবর্তন হচ্ছে, তখন সেটাকে আমরা বলি সে তার স্থিতিস্থাপকতার মান কত, অসীম। স্বাধীন চলকের কোনো পরিবর্তন ছাড়া অধীন চলকের পরিবর্তন হচ্ছে, তাহলে এর ইলাস্টিসিটিটা হবে কত, দেখো তো ইলাস্টিসিটি হবে আসলে এই যে অসীম। আচ্ছা, এর বিপরীতটা কখন হয়, মানে স্বাধীন চলকের পরিবর্তন হইতেছে বাট অধীন চলকের কোনো পরিবর্তন হচ্ছে না, তখন সেটা স্থিতিস্থাপকতা হবে তোমরা 0। সেটা তো আবার কিভাবে হবে, সেই চিত্রটা আবার কেমন হবে যদি তোমরা দেখো, সেটা হবে বিপরীত এমন। সেটা হবে এই যে মনে করো তোমার প্রতিদিন 10টা ঔষধ লাগে, তো ওষুধের দাম 5 টাকা থাকলেও তুমি এই 10টাই খাবা, 20 টাকা থাকলেও 10 টাকা থাকলেও 10টাই খাওয়া, 20 টাকা থাকলেও, তখন স্বাধীন চলকের পরিবর্তন হচ্ছে, কোনো সাড়া দিচ্ছে না। সাড়া না দিলে কি হবে, শূন্য স্থিতিস্থাপকতা। সারা দাম পরিবর্তন ছাড়াই অনেক সাড়া দিচ্ছে, তার মানে কি অসীম স্থিতিস্থাপকতা। ক্রেতা কোন নির্দিষ্ট সময় নির্দিষ্ট দামে বাজারে সরবরাহকৃত কোন দ্রব্যের যে পরিমাণ ক্রয় করতে রাজি থাকে তাকে আমরা কি বলবো, তাকে আমরা বলবো চাহিদা। চাহিদা হতে কয়েকটা বিষয় লাগবে, একটা নির্দিষ্ট সময় বিবেচ্য এবং নির্দিষ্ট দাম। মনে করো বাজারে হচ্ছে কোনো একটা দ্রব্যের দাম আছে 100 টাকা, কিন্তু তুমি চাও এটা 10 টাকায় কিনবা, তাহলে তোমার কাছে চাহিদা হবে, হবে না। এখানে নির্দিষ্ট সময় নির্দিষ্ট দামে বাজারে থাকতে হবে। তুমি হয়তো চাইলা তুমি জান্নাতে ঘুর চাও, তাহলে এটা কি তুমি কিনতে পারবা, তুমি যদি ইলন মাস্ক হয়ে থাকো তাও তুমি কিনতে পারবা না। তাহলে হচ্ছে কি বাজারে সরবরাহকৃত কোনো দ্রব্যের যে পরিমাণ ক্রয় করতে প্রস্তুত থাকে মানে টাকা দেয়, নির্দিষ্ট সময় নির্দিষ্ট দামে ইচ্ছুক, মানে তোমার দ্রব্য, সেটাকে বলবো আমরা একটা চাহিদা বা কার্যকর চাহিদা। আচ্ছা, শূন্য স্থিতিস্থাপকতা আমরা একটু আগেই দেখলাম, এই রেখাটার আকৃতি কেমন হবে, এই রেখাটার আকৃতি হবে কি লম্ব অক্ষের সমান্তরাল। এটা একটা কথা আছে, শূন্য স্থিতিস্থাপকতার চাহিদা রেখাটা তোমার ভ্যারি করবে, যেমন গণিত আর অর্থনীতির ক্ষেত্রে ভ্যারি করে। যেমন গণিতে আমরা সাধারণত ভূমি অক্ষে এক্স অক্ষ দেই এবং এই এক্স অক্ষে আমরা স্বাধীন চলক রাখি আর এখানে অধীন চলক দেই। কিন্তু তুমি অর্থনীতিতে দেখবা, এবং অর্থনীতি এই গণিতের নিয়ম ফলো করে মানে 3টা ক্ষেত্রে। এটা হচ্ছে কি উৎপাদন, উপযোগ এবং জাতীয় আয়। তাহলে এই 3টা ক্ষেত্রে এই গণিতের নিয়ম ফলো করবে, এবং এই 3টা ক্ষেত্রে কি হবে, শূন্য স্থিতিস্থাপকতার রেখার আকৃতি কেমন হবে, তাহলে স্বাধীন চলক যদি এক্স অক্ষ বরাবর, তখন শূন্য স্থিতিস্থাপকতা হবে এই বরাবর হবে স্থিতিস্থাপকতার মান 0, আর এই বরাবর যদি রেখা দেয় তার স্থিতিস্থাপকতার মান হবে অসীম। বাট অর্থনীতিতে বিপরীত হয়। অর্থনীতিতে কি হয়, অর্থনীতি যদি দেখো এইখানে দেখবা স্বাধীন চলক সবসময় থাকে লম্বক, যেমন প্রাইস, এইখানে থাকে স্বাধীন চলক যেমন দাম, তুমি যখন দাম আর চাহিদা যোগান করবা, এইখানে থেকে কোয়ান্টিটি, এটা থেকে অধীন চলক।
তখন আবার কি হবে, তখন তোমার এই স্থিতিস্থাপকতা যদি ধরো স্থিতিস্থাপক ঢাল দুটার ক্ষেত্রে, তখন আর কি যেই রেখাটার আকৃতিটা তোমার হবে কি লম্বকের সাথে স্বাধীন চলকের পরিবর্তন, অধীন চলকের কোনো পরিবর্তন হচ্ছে না, তখন সেটা হবে কি শূন্য। আর যখন স্বাধীন চলক পরিবর্তন ছিল, অধীন চলক পরিবর্তন, তখন হচ্ছে অসীম। তবে এটা আমাদের অত দরকার নাই, এটা হচ্ছে গণিতের ক্ষেত্রে। আমরা ইকোনমিক্স পড়তেছি, আমাদের এটা জানলেই হবে। তাহলে কি হবে, লম্বকে সমান্তরাল রেখার হচ্ছে স্থিতিস্থাপকতার মান হবে কি শূন্য। আচ্ছা, নিচের উদ্দীপকের আরেকটা প্রশ্ন উত্তর দাও। চিত্রে যোগান দেখে এসএস থেকে S1 S1 এর পরিবর্তনের কারণ আসলে কি? এটা কি বলা হয়? এটাকে বলা হয় যখন কোনো রেখা বরাবর পরিবর্তন হয়, পুরো রেখাটাই চেঞ্জ হয়ে যায়। এই যে পুরো রেখাটাই চেঞ্জ হয়ে যায়, তখন সেটাকে বলা হয় সংকট হ্রাস বা বৃদ্ধি। এখানে কি যেহেতু বাড়ছে, এটাকে বলা হবে বৃদ্ধি। এটা যোগানের বৃদ্ধি। এবং এই যোগানের বৃদ্ধিটা কখন হবে? এটা যোগান অপেক্ষক কি সাপ্লাই ইজ দ্য ফাংশন অফ কি ওই দ্রব্যের দাম, ওই দ্রব্যের দামের উপর নির্ভর করে, যে বাংলায় লিখি দামের উপর নির্ভর করে। পর হচ্ছে পরিবর্তক পরিপূরক দ্রব্য, পরিপূরক দ্রব্য, পর হচ্ছে ক্রেতার আয় ইত্যাদি বিভিন্ন বিষয়গুলো আছে। তো একটা চাহিদা অপেক্ষকে সরি একটা যোগান অপেক্ষকে যতগুলো বিষয় থাকে, এই সবগুলোর থেকে শুধুমাত্র দাম স্থির, দাম স্থির থেকে অন্য যে কোনো দ্রব্যের যদি যে কোনোটা যদি পরিবর্তন হয়, তার আয় বেড়ে গেল, তখন কি হয় তার চাহিদার পরিমাণ বেড়ে, তখন চাহিদাটা নির্দিষ্ট দামে, এই ফিক্সড দামে সে আরো বেশি ভোগ করতে চায়। আগে ভোগ করতো 10 একক, তখন নির্দিষ্ট দামে সে ভোগ করতে চায় বাড়ার কারণে 20 একক, যার কারণে চাহিদা রেখাটা দাম দিকে শিফট করে। এটাকে বলা হয় চাহিদা এটাকে বলা হয় যোগানের বৃদ্ধি। যোগানের বৃদ্ধি। চাহিদা নির্ভর করে কিসের উপর? চাহিদা হতে হলে কি থাকবে? ভোক্তার আকাঙ্ক্ষা থাকতে হবে। শুধু আকাঙ্ক্ষা থাকলে হবে না, আমাদের সবারই আকাঙ্ক্ষা আছে। একটা বাড়ি চাই, গাড়িতে সুন্দরী বউ চাই, চাইলেই হবে না। এর মধ্যে কি থাকতে হবে? আমাদের আর্থিক সামর্থ্য থাকতে হবে। আর্থিক সামর্থ্য না থাকলে কিচ্ছু পাওয়া যাবে না। এবং আর্থিক সামর্থ্য থাকলেও হবে না, আমি সবকিছু চাই, আমার টাকাও আছে, কিন্তু আমি কৃপণ, তাইলে কি হবে? আমি ব্যয় করতে চাই না, তাহলে কিনা চাহিদা না। তাহলে আমার আকাঙ্ক্ষা থাকতে হবে, আমার আর্থিক সামর্থ্য থাকতে হবে, এবং অর্থ ব্যয় করারও একটা অর্থ ধরে রাখার ইচ্ছার উপর চাহিদা নির্ভর করে, সবগুলোর উপর। মানে অর্থ হাতে ধরে রাখার ইচ্ছা, এই ইচ্ছাটা যদি তোমার থাকে, তাহলে সেটা কি হবে না? চাহিদা হবে না। তোমার অর্থ ব্যয় করার ইচ্ছা থাকতে হবে। তাহলে এটা বলে, তাহলে সঠিক উত্তর 1 ও 2। এখানে দেখো কিউডি একটা হচ্ছে কোয়ান্টিটি অফ ডিমান্ড, একটা হচ্ছে ডিমান্ড ইকুয়েশন দেওয়া আছে, আর একটা হচ্ছে চাহিদা ইকুয়েশন দেওয়া আছে। এখান থেকে কি বলছে? এখান থেকে ভারসাম্য দ্রব্যের পরিমাণ কত, দ্রব্যের ভারসাম্য পরিমাণ, দ্রব্যের পরিমাণ কত, এইটা নরমালি তোমাদের পদ আগে দিবে। এটা যে কুমিল্লা বোর্ড 2022 আসছে, কিন্তু এত বড় প্রশ্ন মধ্যে দেওয়া ঠিক না দিবে, তখন তুমি কিভাবে আনসার করবা? আমরা কি জানি কিউডি ইকুয়ালস টু কিউএস হলে ভারসাম্য অর্জিত হয়। কিউডির মান কত? 20 মাইনাস 3p ইকুয়ালস টু কিউএস 5 প্লাস 2p। এই মান পিটাকে এই পাশে নিয়ে আসো, মাইনাস 3p, এই পাশে আসলে মাইনাস 2p ইকুয়ালস টু এই যে কত 5, এই পাশে প্লাস আছে, এই পাশে মাইনাস 20। তাহলে এখানে কত আসছে? মাইনাস 5p ইকুয়ালস টু কত? মাইনাস 15। তাহলে অতএব p ইকুয়ালস টু কত? 3। এই 3টা হচ্ছে কি তোমার ভারসাম্য দাম। এখানে কি বলছে আমরা যদি দেখি, ভারসাম্য দ্রব্যের পরিমাণ, উদ্দীপকের ভারসাম্য দ্রব্যের পরিমাণ কত, তাহলে ভারসাম্য দাম আমরা কত পেলাম? ভারসাম্য দাম 3 টাকা। তাহলে এই 3 টাকাটা যদি আমি কিউডিতে বসিয়ে দিই, কিউডি ইকুয়ালস টু 20 মাইনাস 3p, তাহলে হচ্ছে 20 মাইনাস 3 ইনটু 3, p এর মান বসিয়ে দিলাম 20 মাইনাস 9, তাহলে হচ্ছে কত? 11। তাহলে ভারসাম্য পরিমাণ আমাদের 11 একক। এখানে আমরা চিত্র দেখতে পাচ্ছি চাহিদা যোগানের একটা ভারসাম্য। চিত্রে ভারসাম্য দাম ও পরিমাণ কত, আমরা কি জানি কোথায় ভারসাম্য? যেখানে চাহিদা এবং যোগান মিলিত হয়, সেইখানে ভারসাম্য অর্জিত হয়। এই ভারসাম্য যেই দামে অর্জিত হয়,
সেটাকে বলবো আমরা ভারসাম্য দাম। ভারসাম্য দামে যে পরিমাণ দ্রব্য ক্রয় বিক্রয় হয় সেটাকে বলবো আমরা ভারসাম্য পরিমাণ। তাহলে ভারসাম্য দাম 22 টাকা, ভারসাম্য পরিমাণ 18 একক। এই যে আমাদের 22 এবং 18। নির্মের কোন দুইটা আসলে পরিবর্তক? পরিবর্তক বলতে আমরা কি বুঝি? যে তোমার একটা পরিবর্তে একটা নিতে পারতেছি, মানে একজনের পরিবর্তে একজন হচ্ছে। এই শূন্য স্থান আর কি একজনের পরিবর্তে আর একটা শূন্য স্থান একজনকে বসাইলেও কাজ চলে যাচ্ছে, এটাকে আমরা বলি পরিবর্তক দ্রব্য। যেমন এখানে কি চা ও কফি, টাকা নাই, কফির পরিবর্তে চা খাইলেও চলে যাচ্ছে, বা টাকা বেশি, আমি এখন আমার কাছে পকেট গরম আছে, চার পরিবর্তে কফি খেতেছি, মানে একটা প্রোডাক্ট নিতে পারবা। কিন্তু এগুলা কি পরিপূরক। তুমি একে ছাড়া চা বানাইতে পারবা না। এই কালি ছাড়া গরমের দাম আছে নাই, পেট্রোল কি গাড়ি ছাড়া চলবে না, তাহলে কি পরিপূরক। আচ্ছা, এরপরে এটা কি ধরনের অপেক্ষক? a - bp। এখানে দেখো q = a - bp যদি এখানে আনি, এখানে a কে বলা হয় ইন্টারসেপ্ট, আর b টা হচ্ছে স্লোপ ঢাল, আর p টা হচ্ছে কি এখানে আছে চলক, এখানে আর কি প্রাইস। এখানে a বোঝায় যে এটা একটা কি স্বাধীন, এটা হচ্ছে চাহিদা অপেক্ষক। এটা বোঝায় যে তোমার প্রাইস আসলে যদি 0 হয়, প্রায় 0 অবস্থায় তুমি কতটুকু আসলে চাহিদা তোমার আছে বা ডিমান্ড করো। এবং - b টা বোঝায় এই চাহিদার সাথে তোমার দামের আসলে কি সম্পর্ক বিদ্যমান। যেহেতু মাইনাস আছে তার মানে কি একটা দাম কমলা সম্পর্ক, বিপরীত সম্পর্ক বিদ্যমান। এই জন্য চাহিদা রেখা দেখবা ঢালটা এরকম হয়। আর এটা যদি তোমার হতো যোগান অপেক্ষক, তাহলে দেখতে এখানে প্লাস থাকতো, তাহলে এখানে যে কিউ চাহিদা দেখবে এখানে নির্দিষ্ট একটা থাকবে কতটুকু চাহিদা বিদ্যমান। ধরলাম 20 মাইনাস বি হচ্ছে কত, ধরলাম এখানে দিলাম 2, মানে এটা এর সাথে মানে এই সম্পর্কটাকে বোঝাবে। আর কি হচ্ছে প্রাইস, তুমি যে মান দিবা দাম যত সে অনুযায়ী তোমার চাহিদা আসবে। তাহলে এটা আসলে কি, এটা হচ্ছে তোমার চাহিদা অপেক্ষক। দাম স্থির অবস্থায় রুচি বৃদ্ধির ফলে চাহিদা কি ঘটবে? চাহিদার হ্রাস বৃদ্ধি বা চাহিদা সংকোচন বিষয়ে আমরা একটা বিষয় দেখি। যদি তোমার একটা চাহিদা অপেক্ষকে অনেকগুলো বিষয় থাকে, ফাংশন অফ দাম থাকে, পরে আয় থাকে, রুচি থাকে, অনেক বিষয় থাকে। এর মধ্যে অন্যান্য সকল বিষয় স্থির থাকা অবস্থায় শুধু মাত্র দামের ওঠানামার জন্য যেটা হয় সেটাকে বলে আমরা সংকোচন প্রসারণ। তবে দাম স্থির থেকে বাকি যে কোনো বিষয় যদি ওঠানামা করে তার জন্য আমরা যেটা হয় সেটাকে বলে আমরা চাহিদা হ্রাস বা বৃদ্ধি। তাহলে দাম স্থির, দামটাকে স্থির ধরছি, রুচির বৃদ্ধির ফলে যদি চাহিদার বৃদ্ধি করে সেটা হবে চাহিদা বৃদ্ধি, বা কমলে সেটা হতো হ্রাস। কিন্তু দামের কারণে যদি ওঠানামা করতো সেটাকে বলতো আমরা সংকোচন প্রসারণ। ঠিক আছে, ক্রমশ প্রান্তিক উপযোগ বিধি প্রবক্তাকে, এটা মার্শাল, আমরা জানি অধ্যাপক মার্শাল ক্রমশ প্রান্তিক উপযোগ বিধি তাকে আলোচনা করছে। এখানে দেখো এখানে কি আছে, যাই হোক একটা প্রান্তিক উপযোগ, একটা দ্রব্যের একক দিয়েছে, কিছু প্রান্তিক উপযোগ দিয়েছে। কোন ধরনের বিধি কার্যকর করা হচ্ছে, কোন ধরনের বিধি দেখো 20 থেকে 26 হয়েছে, 20 থেকে 16 প্রান্তিক উপযোগ কি করেছে, কমছে না? 16 থেকে 12, সরি এখানে তো বের করাই আছে, তাহলে কি প্রতিক্ষেত্রে প্রান্তিক উপযোগ কমতেছে না? তাহলে প্রান্তিক উপযোগ যদি কমে তাহলে কি ক্রমহ্রাসমান, যেটা কি বলা যায় ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি। ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধিটা আসলে কি দেখো, এই যে তোমার প্রতিবার দ্রব্যের ভোগের পরিমাণ তুমি বাড়াইতেছো, প্রতিবার ভোগের পরিমাণ বাড়তেছে, এক ক্ষেত্রে 2, 2 এর থেকে 3 বাড়তেছো, কিন্তু দেখো তোমার এইটা বাড়তেছে কিন্তু এইটা কমতেছে। এই যে তুমি প্রতি একক ভোগের পরিমাণ বাড়াইতেছো, কিন্তু তোমার যে প্রতিবারে তোমার যে এই যে প্রান্তিক উপযোগ কমতেছে, এই যে দুটোর মধ্যে বিপরীত সম্পর্ক, এই সম্পর্কটাকে বলা হয় ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি। কোন পরিস্থিতিতে প্রান্তিক উপযোগ ঋণাত্মক হয়? প্রান্তিক উপযোগ কখন ঋণাত্মক হয়? মোট উপযোগ যখন সর্বোচ্চ হয়, প্রান্তিক উপযোগ তখন ঋণাত্মক হয়। ব্যাপারটা এরকম, এরকম দেখবা রেখাটা, সরি মোট উপযোগ যখন সর্বোচ্চ হয়, দেখো মোট উপযোগ যখন বাড়তে থাকে
প্রান্তিক উপযোগ তখন কমতে থাকে। মোট উপযোগ যখন সর্বোচ্চ বিন্দুতে যায় প্রান্তিক উপযোগ তখন 0 হয়। মোট উপযোগ যখন কমতে থাকে প্রান্তিক উপযোগ তখন ঋণাত্মক থাকে। তাহলে মোট উপযোগ যখন বাড়ে প্রান্তিক উপযোগ তখন কমে কিন্তু ঋণাত্মক হয় না। মোট উপযোগ যখন সর্বোচ্চ প্রান্তিক উপযোগ তখন 0। মোট উপযোগ টোটাল প্রোডাকশন কমতেছে, প্রান্তিক উপযোগ মার্জিনাল প্রোডাকশন তখন ঋণাত্মক। তাহলে কোন পরিস্থিতিতে প্রান্তিক উপযোগ ঋণাত্মক হবে? মোট উপযোগ যখন হ্রাস পাবে বা কমে যাবে। এই তৃতীয় একক কমলায় প্রান্তিক উপযোগ কত ইউটার? তা প্রান্তিক উপযোগ বের করতে বলছে আমাদেরকে। প্রান্তিক উপযোগ বের করতে হলে এই তৃতীয় একক কমলায় তৃতীয় এককে এটা প্রান্তিক উপযোগ বের করতে হলে কি করতে হবে? এই ঘর থেকে আগের ঘরটা বিয়োগ করতে হবে। তাহলে কত? 27 বিয়োগ 19। তাহলে কত হচ্ছে? 7 আর 1 8। উত্তর কত হবে? 8। চাহিদার দাম স্থিতিস্থাপকতার সূত্র কোনটি? চাহিদার দাম স্থিতিস্থাপকতা ইলাস্টিসিটি অফ পি বা প্রাইস আমরা জানি কি প্রাইস সমান ডেল কিউ ডিভাইডেড বাই ডেল পি ইনটু এই যে ডেল কিউ ডিভাইডেড বাই ডেল পি ইনটু এখানে এটা হবে না পি বাই কিউ, এইটা হবে ইলাস্টিসিটি অফ প্রাইস ডেল কিউ ডিভাইডেড বাই ডেল পি গুণ পি বাই কিউ। আচ্ছা নিচের কোনটি এসএস রেখাটি যোগান রেখা, এসএস রেখাটাকে যোগান রেখা ধরলাম, এর যোগান সীমাবদ্ধ। এটা কি যোগান সীমাবদ্ধ? হ্যাঁ। দাম যতই বাড়তেছে, দাম ছিল 0 টাকা, দাম ছিল 1 টাকা, তখন সে হয়তো 10 একক দেয়। দাম ছিল 2 টাকা, তারপরও তাই দেয়। দাম ছিল 3 টাকা, তারপরও সে দেয়। এরকমটা এটি ভূমির যোগান রেখা হইতে পারে। হ্যাঁ অবশ্যই। মনে করো তুমি মিলিয়ন মিলিয়ন ডলার ব্যয় করলা, ব্যয় করে পৃথিবীর মোট ভূমির পরিমাণ কিন্তু বেড়াইতে পারবা না। একটা দেশের ভূমি, একটা পৃথিবীর বা একটা দেশের ভূমির পরিমাণ স্থির। এরপরে এর যোগান স্থিতিস্থাপকতার মান অসীম। এর যোগান স্থিতিস্থাপকতার মান কি অসীম হবে? না, এর যোগান স্থিতিস্থাপকতার মান হবে 0। কেন 0 হবে? মানে স্বাধীন চলকের পরিবর্তন হইতেছে বাট অধীন চলকের কোনো পরিবর্তন হইতেছে না। এর যোগান স্থিতিস্থাপক মান হবে তোমার 0। এটা আচ্ছা আমরা একটা ম্যাথ করেই দেখি। যেমন এটা ধরো এটা ছিল 2, প্রায় 2 থেকে 4, 4 থেকে 6 গেল, কিন্তু সব 0 10 আসলো। তাহলে যোগান স্থিতিস্থাপকতা আমরা জানি কি? তাহলে কি ডেল কিউ ডিভাইডেড বাই ডেল পি গুণ পি বাই কিউ। তো ডেল কিউ হচ্ছে কত? ডেল এর পরিবর্তন হচ্ছে ধরো পরিবর্তন হয়ে কত হলো? 2 থেকে 4 হলো। ধরো 2 আর 4ই আমরা নিলাম। তাহলে শেষ বিন্দু কত? 4, 4 বিয়োগ 2। পি হচ্ছে সরি এটা কিউ, কিউ তো 10 বিয়োগ 10ই আছে, 10 বিয়োগ 10। আর হচ্ছে পি হচ্ছে কত? 4 বিয়োগ 2 গুণ প্রাইস, প্রাইস হচ্ছে প্রাথমিক দাম, প্রাথমিক দাম হচ্ছে কত? 2 গুণ প্রাথমিক পরিমাণ 10। তাহলে উপরে হচ্ছে কত? 0, নিচে হচ্ছে কত? 2, উপরে হচ্ছে কত? 2, নিচে হচ্ছে 10। তাহলে উপরে হচ্ছে কত? 0 কে 2 দিয়ে কাটাকাটি করে দাও, 0/10 হবে। 0 কে তুমি পুরো পৃথিবীতে ভাগ করলেও উত্তর 0ই আসবে। তাহলে আমরা কি বলতে পারি? যে এর যোগান স্থিতিস্থাপক মান অসীম না, এটা হবে 0। তাহলে সঠিক উত্তর 1 আর 2। গাণিতিক প্রক্রিয়ায় যেসব রাশিমান অপরিবর্তিত কি বলা হয়? তাকে বলা হয় তোমার ধ্রুবক। অর্থাৎ এই চ্যাপ্টারে আছে যে অপেক্ষক, অপেক্ষক প্রাথমিকভাবে বলা হয়েছে কি যে তোমার স্বাধীন এবং অধীন চলকের নির্ভরশীলতার সম্পর্ক, এই সম্পর্কটা গাণিতিকভাবে প্রকাশ করলে অপেক্ষক বলে। যেমন কিউ ইকুয়ালস টু এফ ফাংশন পি। তাহলে এই কিউ এর মান নির্ভর করতেছে পি এর মানের উপর। এটাকে গাণিতিকভাবে প্রকাশ করতে নির্ভরশীল, এটাকে বলা হয় অপেক্ষক। এই অপেক্ষকের মধ্যে এই পি এর মান তুমি বাড়াইতে কমাইতে পারবে ইচ্ছা মতো, এই জন্য এটাকে বলা হবে স্বাধীন চলক বা চলক। আর এটাকে বলা হচ্ছে তোমার কিউ এর মান অধীন চলক। এবং তবে অপেক্ষকের মধ্যে কিছু মান আছে পরিবর্তন হয় না, মানে একটা গাণিতিক প্রক্রিয়ায় সেগুলোর মান পরিবর্তন হয় না, সেটাকে বলা হয় তোমার কি? ধ্রুবক। যেমন 2 এর মান আজীবনে 2, তোমার পায়ের মান 3.1416। এই যে মানগুলো, এই মানগুলোকে বলা হয় ধ্রুবক। তাহলে গাণিতিক প্রক্রিয়ায় যেসব মান কিন্তু পরিবর্তন হয় না বা স্থির থাকে, সেগুলোকে আমরা বলবো ধ্রুবক। সীমাবদ্ধ সম্পদের যোগান রেখার ঢাল কেমন হবে? সীমাবদ্ধ সম্পদের যোগান রেখার ঢাল হবে কেমন? 0। একটুকে আমরা দেখছি সীমাবদ্ধ সম্পদ যেমন কি জনজল আবেদনের শিল্পকর্ম। তুমি যদি যেমন ধরো দুর্ভিক্ষের শিল্পকর্মটা আছে, তুমি যদি 1000 কোটি টাকাও দাও, বাড়াইতে থাকো প্রাইস আস্তে আস্তে, এই শিল্পকর্মটা কি 1 কে 2 করতে পারবা? তার কবর থেকে তুলে এনে আবার রাখাইতে পারবা? পসিবল না। এরূপ ক্ষেত্রে কি হবে? যোগান রেখার ঢালটা কি হবে? যোগান রেখার ঢালটা হবে 0।
উপযোগ নিঃশেষ করা আসলে কি? উপযোগ নিঃশেষ করা আসলে ভোগ করা। উৎপাদনের মাধ্যমে উপযোগ ক্রিয়েট করা হয়, সেই উপযোগটাকে নিঃশেষ করা মানে ওটাকে ভোগ করা। এখানে কি চাহিদা যোগানের পরিমাণ দেখানো হয়েছে, ভূমি অক্ষে লম্ব অক্ষের দাম। কিন্তু ই বিন্দুতে স্থানান্তর ঘটবে, এই যে ই বিন্দুটা, এই যে ই বিন্দুটা হচ্ছে কি ভারসাম্য। এই ভারসাম্য পরিবর্তন কোন কোন কারণে ঘটবে আমরা দেখি। চাহিদার যদি পরিবর্তন হয়, হ্যাঁ চাহিদার পরিবর্তন হলে চাহিদা রেখাটা এখানে যাবে অথবা এখানে আসবে, চাহিদা বাড়লে এখানে যাবে, ভারসাম্য দামের পরিবর্তন হবে, চাহিদা কমলে এখানে আসবে, তখন ভারসাম্য দামটাও পরিবর্তন হয়ে যাবে। ভালো কথা, পরিবর্তন হলো। যদি চাহিদা যোগানের অপরিবর্তিত থাকে, চাহিদা যোগান অপরিবর্তিত থাকলে এই দাম জীবনও চেঞ্জ হবে, এখানে থাকবে। যোগানের পরিবর্তন হলেও চেঞ্জ হবে, যোগান যদি কমে যায় কোনো কারণে তখন কি দামটা বেড়ে যাবে, আর যোগান যদি বেড়ে যায় দামটা কমে যাবে। তাহলে উত্তর হবে 1 আর 2। অস্থিতিস্থাপক চাহিদা কোনটা? যেমন আলপিন, কিছু দ্রব্য আছে খুবই কম দাম, এগুলো দামের পরিবর্তনে মানুষ বেশি একটা কেনে না, যেমন দাম কমে গেল তাই বলে কি তুমি আলপিন অনেক কিনে রাখবা, এগুলো খুবই সামান্য দাম, বা সুচ এগুলো। এবং মোটর গাড়ি, এটা অতি স্থিতিস্থাপক। মোটর গাড়ির দাম যদি কমে দেখবা যে মানুষ কিনতেছে, মানে মোটর গাড়ির দাম যদি দেখা যাচ্ছে যে 20% কমেছে, অনেক মানুষ মোটর গাড়ি কিনতেছে, তাহলে এটা স্থিতিস্থাপক। আর আছে কোনটা? ঔষধ। মনে করো ঔষধের দাম যে দাম ছিল আগে একটা পিস 10 টাকা, এখন হয়তো 5 টাকা হয়েছে, তুমি কি একবারে 20টা ওষুধ কিনে খেয়ে ফেলবা? এরকম তো না, ঔষধের দাম অনেক কমে গেছে, মানে অনেক বেড়ে গেছে। তুমি জীবন রক্ষার যেসব ঔষধ, তুমি না খেলে তো মারা যাবে, কিন্তু ঔষধ খেতেই হবে। তাহলে অস্থিতিস্থাপক কোনগুলো? আলপিন এবং ঔষধ। এবারে ভোগকৃত দ্রব্যের প্রথম একক প্রাপ্ত উপযোগী কি বলা হয়? একটা দ্রব্য ভোগ করলা, ভোগ করে প্রথম একক থেকে যে তুমি প্রথম প্রাথমিক উপযোগ, এবং অতিরিক্ত একক ভোগ করার পরে অতিরিক্ত যে উপযোগটা পাবা এর পরবর্তীতে সেটাকে বলা হবে প্রান্তিক উপযোগ। এবং একটা নির্দিষ্ট সময় তুমি যতগুলো একক কনজিউম করলা, ধরো 10টা, এই 10টার থেকে মোট যতটা উপযোগ পাইলা বা মোট যত টাকা খরচ করলা, সেই সবগুলো যোগ করলে পাবা মোট উপযোগ। এবং যে মোটটা করলাম, মনে করো মোট থেকে তুমি 100 একক উপযোগ পাইলা, এই মোটটাকে যদি আবার 10টা ভোগ করে পাইলা, প্রত্যেকটা গড়ে কত উপযোগ করলো, সবগুলোতে সমান করে না, কিন্তু গড় যখন করবা তখন সেটাকে বলবা হবে গড় উপযোগ। বা গড় উপযোগ কিভাবে বের করো? মোট উপযোগকে তুমি যতগুলো একক ভোগ করলা কোয়ান্টিটি দিয়ে ভাগ করলে পাবা। এরপরে মুসাবউদ্দিন সাহেব 10 টাকা দামে ওই দ্রব্যের 100 একক ক্রয় করেন, দাম হ্রাস পেয়ে 8 টাকা হলে 115 একক ক্রয় করেন। তাহলে আমরা এখান থেকে যদি একটা ছক করে ফেলি, প্রাইস যখন 10 থাকে তখন তার কোয়ান্টিটি অফ ডিমান্ড থেকে কত? 10 টাকায় 100, এবং 8 টাকায় 115, এবং 8 টাকা হলে সে 115 নেয়। এখান থেকে কি করতে হবে? এখান থেকে আমরা কি দেখতেছি? দাম কমছে, তার চাহিদা বাড়ছে, তাহলে বিপরীত সম্পর্ক না? বিপরীত সম্পর্ক হলে কি হবে? চাহিদা রেখা নির্ভগামী হবে, স্বাভাবিক গেল। এর চাহিদা কি স্থিতিস্থাপক? হ্যাঁ স্থিতিস্থাপক। দামের পরিবর্তনে চাহিদার পরিবর্তন হয়েছে, দামের পরিবর্তন হার অপেক্ষা চাহিদার পরিবর্তনের হার কম, এটা মিথ্যা। কারণ দাম 10 টাকা থেকে 15 টাকা হয়েছে, কিন্তু চাহিদা 100 থেকে 115 টাকা হয়েছে, তাহলে সঠিক উত্তর 1 ও 2। আমরা এখানে একটা চিত্র আছে, চিত্রটা লক্ষ্য করো। এখানে কি দেখা যাচ্ছে? চাহিদা আর যোগানের ভারসাম্য দেখা যাচ্ছে, ভারসাম্য দাম নির্ধারিত হয়েছে। এই অবস্থায় দামের নির্ভগামিতা লক্ষ্য করা যায়। কি অবস্থায়? কোন অবস্থায় দামটা কমবে? দাম স্বাভাবিক চিন্তা করো, দাম কখন কমে? যখন বাজারে দ্রব্যের প্রাচুর্যতা বেশি থাকে বা বাজারে উদ্বৃত্তি থাকে, তখন আমাদের দাম কমে। তো এইখানে দেখো, যখন OP2 অবস্থা, এটা কি হবে? OP2 এই অবস্থা, OP1 OP2 অবস্থা আসলে কি হয় আমরা দেখি। OP2 অবস্থায় এই দামে আমার যেহেতু দাম বেশি, যোগান বেশি, যোগান বিক্রেতা বেশি বিক্রি করতেছে এতটুকু, কিন্তু এই দামটাই আমার চাহিদা রেখাটা এইখানে, তাইলে বাজারে আছে এই পর্যন্ত, কিন্তু আমি কিনতে চাচ্ছি এই পর্যন্ত, এই এতটুকু কি বাজারে বেশি আছে, উদ্বৃত্ত আছে। যদি কোনো কিছু বাজারে বেশি থাকে তখন কি থাকে? নরমাল দাম কমে যাবে, তাহলে এই OP2 অবস্থায় দাম কমবে। আরেকটা অবস্থা দেখি, P1B, এই যে ধরলাম P1B কোথায়? যে P1B, এই যে এই পুরোটা যখন বড় হবে P1A, তাহলে P1A, এই অবস্থায় কি দাম কমবে? না, এই অবস্থায় দাম বাড়বে। কেন? আমার বাজারে তুমি দেখো, এটা হচ্ছে যোগান দেখা, এতটুকু যোগান আছে,
কিন্তু বাজারে চাহিদা আছে এতটুকু, তাহলে কি এতটুকু ঘাটতি আছে বাজারে? কারণ এতটুকু চাহিদা আছে কিন্তু যোগান এতটুকু, তাহলে দাম আরো বাড়বে। আরেকটা ব্যাপার দেখি, পি টু ডি, তাহলে পি টু, এই যে পি টু ডি যখন বড় পি টু সি থেকে, এই যে পি টু সি থেকে, তাহলে উত্তর হচ্ছে এই দুইটা। তখন কি হইতেছে? তখন হইতেছে আমার চাহিদার চাইতে আমার কি হইতেছে, আমার যোগান বেশি, তাহলে দামটা কমবে। যোগানের বৃদ্ধি আসলে কখন ঘটবে? যোগানের একটা আছে আমরা জানি সংকোচন প্রসারণ, একটা হচ্ছে বৃদ্ধি। সংকোচন প্রসারণ ব্যাপারটা পুরোপুরি দামের সাথে সম্পর্কিত। যদি যোগান অপেক্ষাকৃত সকল বিষয় স্থির থাকে, তো দাম বাড়ে, তাহলে যোগানের সংকোচনটা হবে না, কি প্রসারণটা ঘটবে। দাম কমলে দাম বাড়লে যোগানের প্রসারণ ঘটবে, এবং দাম কমলে যোগানের সংকোচন ঘটবে। কিন্তু দাম স্থির থেকে বাকি যে কোনো কিছু পরিবর্তনের ফলে যোগানের পরিবর্তন হয়, ওটাকে বলবো হ্রাস বৃদ্ধি। দাম স্থির থেকে অন্য যে কোনো কিছু পরিবর্তন, যদি যোগান বাড়ে যোগানের বৃদ্ধি, যোগান কমলে যোগানের হ্রাস। যেমন কি যোগানের বৃদ্ধি কখন ঘটে? যখন দাম বৃদ্ধি পাইলে না, দাম বৃদ্ধি পাইলে হবে যোগানের প্রসারণ। যোগান দেখা ডান দিকে স্থানান্তরিত হয় যখন, এবং উন্নত প্রযুক্তির প্রয়োগের ফলে। যেমন উন্নত প্রযুক্তির প্রয়োগের ফলে মনে করো দাম সেমই আছে, 10 টাকা আছে, সে কি করলো, বেশি উৎপাদন করতে পারে। আগে হয়তো যোগান দিত সে কত, এখানে যোগান ছিল এইখানে, কিন্তু উন্নত প্রযুক্তির ফলে সে হয়তো 10 টাকায় যোগানটা বেশি দিতে পারতেছে, ঠিক আছে? তখন এই যোগানে কি হবে, বৃদ্ধি হবে, এবং যোগান দেখা ডান দিকে স্থানান্তরিত হবে। এই প্রতি কেজি এক দ্রব্যের দাম 50 টাকা হলে ওই দ্রব্যের চাহিদা হয় 20 একক। এক দ্রব্যের প্রতি কেজির দাম বেড়ে 60 টাকা হলে হয় 18 একক। আচ্ছা, 50 টাকায় ছিল, 50 টাকায় ছিল 20, 60 টাকায় হলো 18, পি কিউ। এখান থেকে কি বলছে, এর আর স্থিতিস্থাপকতা কত? আচ্ছা, তাহলে এটা হচ্ছে প্রাইস অফ এক্স, এক দ্রব্যের দামের ফলে কোয়ান্টিটি অফ ওয়াই। আর স্থিতিস্থাপকতা ব্যাপারটা বলি। আর স্থিতিস্থাপকতা হচ্ছে এরকম যে কোন একটা দ্রব্যের দাম কমার ফলে বা দাম বাড়ার ফলে অন্য একটা দ্রব্যের কি প্রতিক্রিয়া হয়। যেমন বাজারে যদি চিনির দাম বাড়ে, চায়ের চাহিদায় পরিবর্তন হবে, কারণ চিনির দাম বাড়লে মানুষ তখন চায়ের দামও বাড়বে, যার কারণে চা কম খাবে। বাজারে চিনির দাম কমলে মানুষ চা বেশি খাবে। তাহলে একটা দ্রব্যের পরিবর্তন আর একটা দ্রব্যের পরিবর্তন হচ্ছে। বাজারে যদি চিনির দাম বাড়ে, মানুষ যখন গুড় বেশি খাবে, তাহলে কি এই যে পরিবর্তন হচ্ছে না, একটা দ্রব্যের চাহিদার পরিবর্তন যদি যখন অন্য দ্রব্যের দামের পরিবর্তনের কারণে হয়, তখন সেটাকে বলে আর স্থিতিস্থাপকতা। তো আর সূত্র হচ্ছে কি, আর স্থিতিস্থাপকতা বলা হয় ইলাস্টিসিটি অফ কস্ট ইকুয়ালস টু del py ডিভাইডেড বাই del px গুণ px বাই qy। তাহলে এখানে qy হচ্ছে কত, del qy 18 বিয়োগ 20, এরপরে এর নিচে হচ্ছে কত, px হচ্ছে কত 60 মাইনাস 50 গুণ px ছিল কত, প্রাথমিক দাম 50 টাকা, প্রাথমিক পরিমাণ 20 টাকা। তাহলে উপরে হচ্ছে কত, উপরে মাইনাস 2, নিচে হচ্ছে কত 10 50 ডিভাইডেড বাই 20। তাহলে এখানে যদি কাটাকাটি করো, এখানে 2 কাটলে 1, এখানে 2 কাটলে কত 10, এখানে 10 কেটে 1, এখানে দেওয়া যায় কত, এখানে দেওয়া যায় 5। তাহলে 5/10 বা হাফ, এবং এখানে কি মাইনাস ছিল, মাইনাস, এই যে মাইনাস হাফ। তাহলে উত্তর হলো মাইনাস হাফ। তাহলে আমরা কি দেখলাম, এখানে দাম 50 থেকে 60 হয়েছে, চাহিদা কি হয়েছে 20 থেকে 18 হয়েছে। দাম px এর দাম কমলে qy এরও px এর দাম হচ্ছে বাড়ছে, সরি, দাম বাড়লে এর চাহিদাটা কমে গেছে। এই ক্ষেত্রে যেহেতু বিপরীত সম্পর্ক, এই জন্য এর স্থিতিস্থাপকতা মাইনাস হবে, এবং স্থিতিস্থাপকতা মাইনাস হলে তুমি মনে করবা যদি আর মাইনাস হয়, তাহলে এই দ্রব্যটা আসলে পরিপূরক দ্রব্য। এবং যদি আর স্থিতিস্থাপকতার মান প্লাস আসে, তাহলে চোখ বন্ধ করে এটা উত্তর দিয়ে দেবা কি, এটা হচ্ছে তোমার পরিবর্তক দ্রব্য। এবং তোমাদের কিন্তু গতাকে এটাই বলবে যে দ্রব্যটার প্রকৃতি নির্ণয় করো। তাহলে আর স্থিতিস্থাপকতা বের করতে তোমার যদি মাইনাস আসে, তুমি চোখ বন্ধ করে পরিপূরক, আর যদি প্লাস আসে পরিবর্তক দ্রব্য।
দেখো মার্জিনাল ইউটিলিটি সমান আসলে কি, আমরা দেখছি মার্জিনাল ইউটিলিটি সমান কি, এই যে ডেল্টা টি টোটাল ইউটিলিটি পরিবর্তনটাকে বলা হয় মার্জিনাল, টোটাল ইউটিলিটি পরিবর্তনটাকে টোটাল কোয়ান্টিটি পরিমাণ দিয়ে ভাগ করে আমরা মার্জিনাল ইউটিলিটি পেয়ে থাকি। আচ্ছা এই সূচিটা লক্ষ্য করো, এখানে আসলে কি দেখানো হয়েছে দেখো, এখানে তোমার ওয়েজেস 100 টাকা থেকে 200 টাকা হয়েছে, ভালো কথা, 500 থেকে শ্রমিকের লেবার 1000 হয়েছে, কিন্তু আবার যখন 300 হইলো 200 থেকে 300 তখন আবার 500 হইলো। এই ব্যাপারটা ঘটে শ্রমের ক্ষেত্রে, যেমন শ্রমিকের প্রাথমিকভাবে যখন মজুরি বৃদ্ধি পায় শ্রমিক বেশি কাজ করতে চায়, কিন্তু যখন মজুরি অনেক বৃদ্ধি পায় তখন আসলে সে অল্প সময় অনেক টাকা আয় করতে পারে, তখন আর সে বেশি কাজ করতে চায় না, কারণ সবাই আসলে আচ্ছা এই ব্যাপারটা আসলে হয়ে থাকে কখন, এই ব্যাপারটা হয় তোমার শ্রমের মজুরির ক্ষেত্রে। শ্রমের মজুরি যদি অল্প বৃদ্ধি পায় তখন দেখা যায় যে তখন বেশি কাজ করতে চায়, কারণ বেশি কাজ করলে বেশি আয় করতে পারে, জন্য অনেক বৃদ্ধি পায় তখন সে আসলে অল্প সময় কাজ করে অনেক আয় করতে পারে, এবং বাকি সময়টা সে লেজার পছন্দ করে, সে হয়তো ঘুরতে যেতে পছন্দ করে, সে বাকি সময়টা তো তার স্ত্রীকে নিয়ে ঘুরতে যাবে, সে হয়তো হানিমুনে যাবে, সে হয়তো বিচে যাবে, তখন সেই সময়টা সে এনজয় করতে চায়। মানুষের লাইফে তো শুধু টাকা পয়সা কেন অর্জন করে, এনজয় করতে চায়, তখন সে এনজয় করতে পছন্দ করে। তখন আসলে কি হয়, এই রেখাটা, এই যে রেখাটা হবে, এই রেখাটার আকৃতি কি হবে, এই রেখাটা প্রথমে ডান দিকে ঊর্ধ্বগামী হয়ে পরে আসলে বাম দিকে যাবে। যেমন যদি আঁকি, আমরা চিত্রটা আঁকি, দেখো এটাকে বলা হয়, তোমরা পঞ্চম অধ্যায়ে তোমার যদি পড়ে থাকো ওখানে দেখবা যে পশ্চাৎগামী শ্রমের যোগান রেখা বলা হয়। যেমন তোমার হয়তো এখানে প্রাথমিকভাবে ছিল 100 200 300, 100 200 300, তার ছিল কত 500 1000। যখন 100 টাকা ছিল তখন সে 500 টাকা শ্রম দিতে চায়, যখন 200 টাকা তখন 1000 টাকা দিতে চায়, এই পর্যন্ত ঠিক আছে। বাট যখনই অনেক বেশি বেড়ে যাবে 300 টাকা তখন সে এতটুকু দিতে যাবে, তখন এই যে অংশটা হবে, এই অংশটাকে বলা হয় যোগান রেখার ব্যতিক্রম বা পশ্চাৎগামী শ্রমের যোগান রেখা। তাহলে কি হবে, এই যে এই যে বাম দিকে পশ্চাৎগামী। আচ্ছা আজকে এরই মধ্য দিয়ে আমরা দ্বিতীয় অধ্যায়ের সকল প্রশ্ন এবং ডাউট সলভ করে ফেলেছি। এরপরে যদি কোনো সমস্যা থাকে তোমরা আসলে জানো, আমরা উত্তর দিব, এবং আশা করি এখন এই অধ্যায় থেকে যত বহু নির্বাচনী অসুখ বা সিকিউ অসুখ সব সলিউশন করতে পারবা, সমাধান করতে পারবা, এবং আমাদের সাথেই থাকো। আমরা তোমাদেরকে তোমাদের সফলতার দোরগোড়ায় পৌঁছে দেবো ইনশাআল্লাহ।